সকাল সকাল দরজার ঠকঠক শব্দে ঘুম ভেঙে গেল। মাকে ডেকে বললাম, কি হলো, দরজাটা খুলে দিচ্ছ না কেন? আমি রান্না বসিয়েছি, তুই একটু গিয়ে দেখ তো কে এসেছে। আমি পারবো না, তুমি যাও। বললাম তো রান্না বসিয়েছি, একটু দেখ না। ধুর, ভালো লাগে না। এত সকালে আবার কে আসলো? চোখ ডলতে ডলতে দরজার কাছে এসে দেখি মিম দাঁড়িয়ে আছে। আমি দেখেই বুঝলাম এত সকালে আমার বাড়িতে এসেছে মানেই মার কাছে আমার নামে উল্টাপাল্টা বলে যাবে। এর আগে যখনই আসতো আমার নামে একপালা মিথ্যা বলে চলে যেত। মা মিমের কথা পুরোপুরি বিশ্বাস করত, কারণ সেই ছোটবেলা থেকে মিম আর আমি একসাথে বড় হয়েছি। তুই এত সকালে আমাদের বাড়িতে কেন? আজকে আবার মাকে কি বলার জন্য এসেছিস? আমার কথাটা বলা শেষ না হতেই মিম উচ্চস্বরে কান্না শুরু করলো। আমি অবাক হয়ে গেলাম মিমের অকারণে কান্নার শব্দ শুনে। এভাবে কান্না করছিস কেন? আমার কথায় কোনো উত্তর না দিয়ে কান্নার আওয়াজ আরও বাড়িয়ে দিল। রান্নাঘর থেকে মা দৌড়ে এসে আমাকে বলল, কি করেছিস তুই মেয়েটার সাথে? এভাবে কান্না করছে কেন? আমি কি করতে যাব? দরজাটা খুলে দিয়ে বললাম, কেন এসেছিস? অমনি কান্না শুরু করে দিল। তুই ভেতরে আয় মা। মা মিমের হাত ধরে ঘরে নিয়ে এক গ্লাস পানি দিয়ে বলল। পানিটা খেয়ে নে। আমি বোকার মতো পাশে দাঁড়িয়ে দেখছি মিমের কাণ্ড কারখানা। এটাও বুঝতে পারছি না মিম কেন এভাবে কান্না করছে। একটু পরে মা আবারও বলল, কি হয়েছে মা, এভাবে কান্না করছিস কেন? বাসায় আম্মু আব্বু বকেছে বুঝি? মিম কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল বাড়িতে কেউ কিছু বলেনি। তাহলে কি হয়েছে, এভাবে কান্না করছিস কেন? ন্যাকা কান্না বন্ধ করে কি হয়েছে বলছিস না কেন? তুই চুপ করবি? বল মা, কেন এভাবে কান্না করছিস? তোমার ছেলে। আমার দিকে আঙ্গুল তুলে এইটুকু বলে আবারও কান্না শুরু করে দিল। মিমের কান্না শুনে পাশের বাসার আন্টি এসে আমার পাশে দাঁড়িয়ে আছে। কি করেছে আমার ছেলে? তোমার ছেলে আমাকে বিয়ে করার কথা বলে কি সব করেছে। এখন আমার গর্ভে তোমার ছেলের সন্তান। আমি এই কথা বলার পরে এখন তানভীর বলছে আমাকে বিয়ে করবে না, আর বাচ্চাটা নষ্ট করতে বলছে। কি বলছিস এইসব? বিশ্বাস না হলে তোমার ছেলেকে জিজ্ঞেস করো। মিম যা বলেছে সেটা কি সত্যি? মিম, কি যাতা বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? তুই কেন এভাবে আমাকে ঠকালি? আমি কি ক্ষতি করেছিলাম? আমি তোকে ঠকিয়েছি মানে? মা, তুমি ওর কথা একদম বিশ্বাস করবে না। মিম আবারও বিকট শব্দে কান্না শুরু করলো। আমি বুঝতে পারছি না মিম এসব কি বলছে। মা মিমকে বলল, তুই কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। বাড়িতে কাউকে বলেছিস? না, কাউকে বলিনি। যদি আব্বু জানে তাহলে আমাকে মেরে ফেলবে। ভালো করেছিস। মা, তুমি ওর কথা একদম বিশ্বাস করো না। তুই চুপ কর। দেখ মিম, অনেক হয়েছে। এতদিন যা করেছিস সব মেনে নিয়েছি, কিন্তু আজকে যেটা করছিস সেটা একদম বেশি হয়ে যাচ্ছে। তুই ভালোই ভালোই চলে যা বলছি, না হলে। না হলে কি করবি? মেরে ফেলবি আমাকে, তাই তো? তোরা চুপ করবি? আচ্ছা, আমার ছেলের সন্তান যে তোমার গর্ভে, তার প্রমাণ আছে? আমার কাছে দেওয়ার মতো এখন কোনো প্রমাণ নেই। তানভীর আমাকে আকাশ বাতাস সাক্ষী রেখে বিয়ে করেছিল। কথাটা বলে মিম আবারও ন্যাকা কান্না শুরু করে দিল। আমি বুঝতে পারছি না ঘুমিয়ে স্বপ্ন দেখছি নাকি বাস্তবে আমার সাথে হচ্ছে এসব। নিজের শরীরে চিমটি কেটে বুঝতে পারলাম সত্যি সত্যি ব্যথা অনুভব হচ্ছে। তার মানে চোখের সামনে যা হচ্ছে সব সত্যি। অবুঝ বাচ্চারা যেমন টিভিতে কার্টুন দেখে নিশ্চুপ হয়ে যায়, আমিও তেমনই চুপ করে আছি মিমের কাণ্ড কারখানা দেখে। ওকে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, টেস্ট করিয়ে দেখতে পারি, তাই না? মার কথা শুনে আমার মুখে কথা ফুটল। এতক্ষণ তো বোবার মতো চুপ থেকে শুনে আসলাম। তারপর আমি বললাম, কারেক্ট আছে, তুমি সত্যি বলেছ। আন্টি, তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে টেস্ট করতে আমার কোনো সমস্যা নেই। মিম এত আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলল শুনে আবারও চমকে গেলাম। সত্যি সত্যি আমি কোনোদিন কিছু করেছিলাম নাকি? আচ্ছা, তুই তাহলে এখন চলে যাও, কালকে তোকে নিয়ে হসপিটালে যাব। আচ্ছা, কিন্তু তোমার কাছে অনুরোধ, আমার মা বাবাকে এখন কিছু জানাবে না। যদি তারা জানতে পারে আমাকে তোমার ছেলেকে খারাপ মনে করবে।
আমি চাই না আমার স্বামীকে কেউ খারাপ কথা বলবে। আ আ আরে কে স্বামী? কিসের স্বামী? মাথাটা নষ্ট হবে কিন্তু বলে দিলাম। আন্টি দেখো তোমার ছেলে কেমন করে আমার সাথে। আচ্ছা মা, তুই একদম চিন্তা করিস না, কেউ কিছু জানতে পারবে না। তুই এখন বাড়িতে চলে যা। মিম চলে গেল। মা আমার দিকে অন্য দৃষ্টিতে তাকাতেই আমি বলে উঠলাম, তুমি আবার ওর কথা বিশ্বাস করছো না তো? তুই চুপ কর। ছি ছি ছি, আমি মানুষকে মুখ দেখাবো কেমন করে? আমার ছেলের চরিত্র এত সুন্দর। তুমি আমাকে অবিশ্বাস করছো? তাহলে কাকে অবিশ্বাস করব? একটা মেয়ে কখনো নিজের কলঙ্ক নিজে মানুষকে বলে বেড়াবে? তুমি ওকে চেনো না? ওর মন যেটা চাইবে ও সেটাই করবে। তাতে কার কি হলো কিছু আসে যায় না। সেটা কালকেই প্রমাণ হয়ে যাবে। সারাদিন আর বাসা থেকে কোথাও যায়নি। বন্ধুরা অনেক ফোন করেছে, রিসিভ করেনি। রাতে খাবার আর গলা দিয়ে নামলো না। আমি চুপ করে শুয়ে থেকে ভাবছি মিম কেন এসব করলো। মাথা ব্যথা নিয়ে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। চলুন কিছুদিন আগে মিমের সাথে কাটানো দিনগুলো থেকে ঘুরে আসি। মিম আর আমাদের বাসা পাশাপাশি। মিম আমার ছোটবেলার খেলার সাথী। সারাক্ষণ ঝগড়া মারামারি, একজনের বাড়িতে গিয়ে অন্যজন মিথ্যে বলে বকা খাওয়ানো, আরও কতই কি। তবুও আমরা একজন অন্যজনকে ছাড়া থাকতে পারতাম না। এখন সেই ছোটবেলা অতিক্রম করে দুইজন কলেজ জীবনে পৌঁছে গেলাম। তবুও আমাদের ঝগড়া যেন শেষ হয় না। কলেজের ছুটির দিনে ঘুমিয়ে আছি, তখনই মিমের ফোন আসলো। এই কুত্তা, কোথায় তুই? এই তো বেবি, আমি তোমার বুকে ঘুমিয়ে আছি। হাই আল্লাহ, তুই এখনো শুয়ে আছিস? কত বেলা হয়ে গেছে দেখিসনি? কই কত বেলা হয়েছে, মাত্র তো 10টা বাজে। 10টা বাজে তারপরও বেলা হয়নি? আমাদের আজকে কোথায় যাওয়ার কথা ছিল? কোথাও যাওয়ার কথা ছিল না। কলেজ কোচিং সব বন্ধ। এখন বিরক্ত না করে ঘুমাতে দে। তুই উঠবি নাকি আমি যাব? কোথায় আসবি? তোর বাড়িতে। একদম না। তাহলে উঠে তাড়াতাড়ি আমার বাড়ির নিচে আয়। ধুর, ফাজলামি করিস না তো। ফোন কেটে দিলাম। দাঁড়া, আমি আসছি। আমি কানে কাছেই ফোনটা রেখে আবার কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। কিছুক্ষণ পরে মুখে ঠান্ডা পানি দেওয়ার কারণে লাফ দিয়ে উঠে পড়লাম। কি করলি এটা? তোর সাথে এটাই করা উচিত। এখন যদি ঠান্ডা লেগে যায়? তুই মরে যা, এক বালতি পানি উপরে দেওয়ার দরকার ছিল। দিলি তো ঘুমটা নষ্ট করে। এখন তুই উঠবি নাকি আরো পানি আনতে হবে? এত সকালে তুই আমার সাথে লাগতে আসলি কেন? আজকে কি বার মনে আছে? হ্যাঁ, শুক্রবার। কোথায় যাওয়ার কথা ছিল? কোথায় আবার? কথাটা বলতেই মনে পড়ে গেল আমি মিমকে বলেছিলাম আজকে ফুচকা খাওয়াতে নিয়ে যাব, কিন্তু সেটা তো বিকালে যাওয়ার কথা ছিল। তাহলে এখন কেন ডাকছে বুঝতে পারছি না। তোর কি মনে কিছুই থাকে না, নাকি ইচ্ছে করে এমন করছিস? আরে থাকে তো, কিন্তু বিকেলে যাওয়ার কথা ছিল। আমার এখনই খেতে ইচ্ছে করছে, তাড়াতাড়ি চল। তাহলে সেটা বলতে হবে আমি বিকালে যাব না, সকালে যেতে চাই। কিছু না বলে সোজা পানি দিতে হবে? হ্যাঁ দিব। তোকে ফোন দেবার পরেও উঠিস না কেন? তুই কে আমার? ফোন দিলেই লাফ দিয়ে উঠে তোর বাসার নিচে যেতে হবে? তুই আমার দুষ্টু সোনা। একদম গায়ে হাত দিবি না। আচ্ছা দিব না, এখন বক বক বন্ধ করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আচ্ছা 10 মিনিট অপেক্ষা কর, আমি আধা ঘন্টার ভিতরে আসব। 5 মিনিটে আসবি বলে দিলাম। আমি ওয়াশরুমে যাওয়ার সময় খেয়াল করলাম মা আমার রুমে এসে মিমকে জিজ্ঞেস করলো, এত সকালে আমার মা কেন এসেছে? দেখো না আন্টি, তোমার ছেলেকে বলছি একটু ফুচকা খাওয়াতে নিয়ে যেতে, আর কেমন করছে। এখন তো রোদ উঠে যাবে। তাতে কি, বলো না একটু আমাকে নিয়ে যেতে। কি রে তানভীর, মিমকে নিয়ে যাচ্ছিস না কেন? আমি পারবো না। তোমার বেশি দরদ হলে তুমি নিয়ে যাও। তাড়াতাড়ি নিয়ে যা বলে দিলাম, একটু পর রোদ উঠে যাবে। ও, বুঝতে পারছেন না পাশের বাসার মেয়ের প্রতি আমার মায়ের এত ভালোবাসা কেন, তাই তো? যে কোনো বাবা মার কাছে আপনি যদি তাদের ছেলে মেয়ের নামে কিছু বদনাম আর গোপন তথ্য ফাঁস করেন তাহলে আপনিও ভালো হতে পারবেন। তোর বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে। তুই আর আগের মতো আসিস না কেন?
আসলে আন্টি, তোমার ছেলে তো প্রেমে পড়েছে। আমাকে দেওয়ার মতো সময় কি আর আছে নাকি তার কাছে? কি বলিস, তানভীর প্রেম করছে? আরে হ্যাঁ আন্টি, সারাদিন তো ওই মেয়েটাকে নিয়ে পড়ে থাকে। কলেজের ক্লাস তো ঠিক মতো করে না। সত্যি বলছিস তুই? একদম সত্যি। তুমি আমার কথা বিশ্বাস করছো না? তার জন্যই তো বলি সারাদিন বাড়ির বাইরে কেন থাকে। এখন কিছু বলবি না কিন্তু, তাহলে বলবি আমি তোমাকে এইসব বলেছি। আচ্ছা, তুই এসব ভাবিস না। আর শোন, নাস্তা বানিয়ে রাখছি, খেয়ে তারপরে যাবি কিন্তু। এখন ফুচকা ছাড়া অন্য কিছুই খেতে ইচ্ছে করছে না। খুব ভালো করে জানতাম বাড়িতে এসেছে মানে সুযোগ পেলে আমার নামে একপালা বদনাম করবে মায়ের কাছে। তাই ওয়াশরুমের দরজাটা একটু ফাঁকা রেখে সব কথা আগেই শুনে নিলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি মিম আমার ফোন হাতে নিয়ে কী সব করছে। একটু নাস্তা করে মিমকে সাথে নিয়ে চলে গেলাম ফুচকা খাওয়ানোর জন্য। শীতকালে বেশি করে ঝাল দিয়ে ফুচকা খাওয়ার মজাই আলাদা। ফুচকা খাওয়া শেষে আমাকে কিছু টাকা দিত। কি করবি? সিগারেট খেতে হবে। সিগারেট খেতে হবে না। কেন? সিগারেট খেতে হবে কেন? আমি কিন্তু আন্টিকে বলে দিব। হাসছিস কেন? আরে দে না, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। মিম আমাকে টাকা দিয়ে বলল, সিগারেট খেয়ে ব্রাশ করে তবেই আসবি, না হলে তোর সাথে আমি যাব না। আর তখন আমি হেসেছিলাম এই জন্য কারণ মিম সিগারেট খাওয়ার কথা লুকিয়ে অনেক আগেই মাকে বলে দিয়েছিল। ভেবেছে আমি বুঝতে পারিনি, তাই ভয় দেখাচ্ছে। সিগারেট খাওয়া শেষ করে মিমকে বাসায় রেখে আমিও চলে আসলাম। কয়েক মাস পরে আমাদের কলেজের প্রথম বর্ষের পরীক্ষা শেষ হয়ে গেছে। কয়েকদিন পর কলেজে পৌঁছে আমি আর মিম ক্লাসে এক বেঞ্চে বসে আছি। হঠাৎ একটা মেয়ের মিষ্টি কণ্ঠ শুনে সামনের দিকে তাকিয়ে দেখি দরজার ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। স্যার, আসতে পারি? স্যার বলল, আসো। মেয়েটি দরজা দিয়ে ক্লাসের দিকে প্রবেশ করছে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে। জীবনে কোনো দিন মেয়ে দেখিসনি নাকি? অনেক দেখেছি, তবে এমন সুন্দরী পরী আগে কখনো দেখিনি। তোর সাথে আমার এখন চলতেও লজ্জা করে। তোকে পা ধরে বলেছি নাকি আমার সাথে চলার জন্য? তোর কি কোনোদিন লজ্জা হবে না? লজ্জা মেয়েদের জন্য, আমার কেন হবে? চরিত্রহীন। তুই যাই বলিস, মেয়েটা কিন্তু সেই দেখতে রে। তোর পছন্দ হয়েছে? অনেক রে, একটু লাইনটা করে দিবি? তোর কি মাথা নষ্ট হয়েছে নাকি? কেন? মাটিতে থেকে চাঁদ ধরার স্বপ্ন দেখছিস? কোথায় ওই মেয়ে আর কোথায় তুই? তার মানে আমার সাথে মেয়েটি রিলেশন করতে পারবে না? কোনো দিনও না। আচ্ছা, যদি পারি তাহলে কি দিবি? তুই যা চাইবি। ওকে, আমাদের সবাইকে একদিন ট্রিট দিবি। আর যদি তুই হেরে যাস? তাহলে আমি দিব। না, তুই হেরে গেলে আমি যা চাইবো তাই দিবি। ওকে। কয়েকদিন পরে আমি মেয়েটার পেছনে একটু বেশি টাইম দেওয়ার চেষ্টা করছি। ক্লাসে স্যারের দিকে না তাকিয়ে তার দিকে তাকিয়ে ভাব জমানোর চেষ্টা করছি। তাতে মিমের কিছুটা জ্বলে, সেটা খুব ভালো করে বুঝতে পারি। আমি মেয়েটার নাম্বার, ফেসবুক আইডি সবগুলো দিক থেকে পটানোর চেষ্টা করছি। আমাদের সম্পর্কটা এখন অনেক গভীর হয়ে গিয়েছে। কলেজের ক্লাস শেষ করে আমি মিমকে কোথাও না পেয়ে খুঁজতে খুঁজতে মাঠে এসে দেখি এখানে একা বসে আছে। কিরে, একা একা বসে আছিস যে? তাহলে কাকে নিয়ে থাকবো? আমাকে বলবি না? আমার জন্য কি তোরা সেই সময়টা আছে? আছে। তুই আমার ছোট্ট সোনা। একদম ন্যাকামো করবি না। আরে বাবা, আমি আবার কখন ন্যাকামি করলাম? আর শোন, তোর জন্য একটা খুশির খবর আছে। কিসের খুশির খবর? মেয়েটার সাথে তো আমার হয়ে গেছে। হয়ে গেছে মানে? আরে, লাইন ক্লিয়ার হয়ে গেছে। ভেবেছি আর দেরি করব না, কালকেই বলে দিব। মিম আমার কোনো কথার উত্তর না দিয়ে উঠে চলে যাচ্ছে। আমি পেছন থেকে অনেকবার ডাকলাম, আরে তোর আবার কি হলো, কথা বলছিস না কেন? শোন, কালকে তাহলে আমরা খেতে যাচ্ছি, বাসা থেকে বেশি করে নিয়ে আসবি কিন্তু। এতগুলো কথা বলে কোনো কাজ হয়নি। মিম রাগ করে চলে গেল। বুঝতে পারলাম না হঠাৎ রাগ দেখানোর কারণ কি হতে পারে। বাসায় এসে কয়েকবার ফোন দিলাম,
সেটাও রিসিভ করছে না। সেদিন রাতে ঘুমানোর পরে সকালে উঠতেই মিম আমাদের বাড়িতে এসে এসব মিথ্যে কাহিনী মাকে শুনিয়ে গেল। এদিকে মা মিমের সব কথা বিশ্বাস করে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। সকালে মার ডাকে ঘুম থেকে উঠলাম। কি রে, কত ঘুমাতে হয়? হসপিটালে যেতে হবে না? আমি কেন হসপিটালে যাব? ঘুমের মধ্যে সব খেয়ে ফেলেছিস নাকি? তুমিও কি সত্যি সত্যি মিমকে ডাক্তারের কাছে নিয়ে যাবে টেস্ট করানোর জন্য? তাহলে কি মিথ্যা বলেছি? তুমি নিজের ছেলেকে বিশ্বাস না করে পাশের বাসার একটা মেয়েকে বিশ্বাস করলে। পাশের বাসার মেয়ে হলেও তোর থেকে শতগুণে ভালো। হ্যাঁ, বলেছে তোমায়। আমি যেতে পারবো না বলে দিলাম। তুই না গেলে কিভাবে প্রমাণ করব? এ বাচ্চা আমার না, আর আমি যেতে পারবো না। সেটা টেস্ট করলেই বেরিয়ে আসবে। এখন রেডি হয়ে তাড়াতাড়ি চল। আমিও ভেবে নিলাম সত্যিটা জানা দরকার। আমার পুরো বিশ্বাস আছে মিম এইসব মিথ্যে নাটক করছে, কিন্তু হসপিটালে এসে রিপোর্ট দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। রিপোর্টে স্পষ্ট বোঝা যাচ্ছে মিমের গর্ভে আমার সন্তান। মিম অনেক জোরালো শব্দে কান্না করছে। ছোট বাচ্চা যেভাবে ভয়ে চুপ করে থাকে আমি সেভাবে চুপ করে আছি। মা মিমকে বলল, তুই একদম চিন্তা করিস না, আমি কালকেই তোর মা বাবার সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করব। আর কোনো কিছুতেই প্রমাণ করতে পারলাম না মিমের গর্ভের সন্তান আমার না। কোনো উপায় না থাকার কারণে অবশেষে বিয়ে করলাম। বাসর ঘরে এসে দেখি মিম হাসতে শুরু করেছে। এভাবে হাসার মানে কি? নিজেকে বিক্রি করে দিয়েছিস সেটা আর কেউ না জানলে আমি জানি। কার পাপ এনে আমার গায়ে চাপিয়ে দিচ্ছিস তুই? একদম চুপ, ভালো করে কথা বলার চেষ্টা কর। তোর মতো চরিত্রহীন মেয়ের সাথে ভালো করে। আমার কথাটা শেষ না হতেই মিম গালে থাপড় দিয়ে বলল, সেই ছোটবেলা থেকে তোকে ভালোবাসি, কখনো বুঝতে পারিসনি এখন আমাকে ছেড়ে অন্য কারো আপন হতে যাচ্ছিস। যদি আমাকে ভালোবেসে থাকিস তাহলে এইসব কি? তোর গর্ভে আমার সন্তান আসলো কেমন করে? কোনো সন্তান নেই। সন্তান নেই মানে? তাহলে ডাক্তারের রিপোর্ট? মিথ্যে ছিল, তোকে পাওয়ার জন্য আমি এইসব করেছি। এই যে দেখ। মিম আমার হাতে সত্যিকারের রিপোর্ট দিল, আর ডাক্তারের সাথে যে টাকা দিয়ে চুক্তি করেছিল সেটার একটা ভিডিও দেখালো। হঠাৎ আমার ফোনের রিং বাজতে শুরু করে। ফোনটা হাতে নিয়ে দেখি সেই মেয়েটির ফোন। হ্যালো। তানভীর, আমি আর সাকিব আজকে বিয়ে করেছি। সরি, তোমাকে বলতে পারিনি। বিয়ে করেছো মানে? তুমি সাকিবকে ভালোবাসতে? হ্যাঁ, আমাদের 3 বছরের রিলেশন ছিল। তাহলে আমার সাথে? আমি তো তোমাকে বন্ধু মনে করতাম। আচ্ছা, পরে কথা হবে, কেমন? রাখছি। মেয়েটা ফোনটা কেটে দিল। আমি মাথায় হাত দিয়ে খাটে বসে পড়লাম। ভাগ্যিস মিম এটা জানতে পারেনি, তাহলে তো আমি নিজেই লজ্জায় মুখ দেখাতে পারতাম না। কি হয়েছে তোর, মাথা ব্যথা করছে নাকি? তুই করে বললে দিব একটা। এখন থেকে সম্মান দিয়ে কথা বলবি, আমি তোর স্বামী। আচ্ছা গো, আপনার মাথা ব্যথা করছে বুঝি? না, বুকে ব্যথা। এদিকে আসেন, আমি আদর করে দিচ্ছি। মিম আমাকে খাটে ফেলে দিয়ে বলল, মেয়েদের দিকে তাকানো হয় তাই না? আবার লাইন মারার শখ হয়? আজকের পরে আর কোনো মেয়ের দিকে তাকালেই চোখ তুলে ফেলবো। আরে রাক্ষসী, কি করছিস এসব? আমি কারো দিকে তাকাবো না, ছেড়ে দে। না, ছাড়বো না। আগে আমাকে একটু আদর কর তাহলে। সেটা বলবি তো আদর খেতে ইচ্ছে করছে। আপনি স্বামী হয়েও বুঝেন না নাকি? মিমকে আদর করতে শুরু করলাম। রংধনুর 7 রং, কিন্তু মিমের 72 রং। কখন কোন রং ধারণ করে বুঝতেই পারি না। এভাবে আমাদের ছোট্ট সংসারটা চলতে শুরু করলো। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।